নমস্কার, দুয়ারে রিপোর্টারে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো হাওড়ার দিকে। হাওড়ার গোলাবাড়ির কপুর গলি, সেখানে রিকশা চালকের ছুরির কোপ, যার জেরে মৃত্যু হয়েছে এক যাত্রীর। নিহত যুবক মোহাম্মদ দুলারা। রিকশা চালকের ছুরির কোপে মৃত্যু হয় এক যাত্রীর। হাওড়ার ঘটনা। প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিসের থেকে একটু জানার চেষ্টা করব সরাসরি। দেবাশিস, কি নিয়ে এই ঘটনা, কি নিয়ে বচসা? দেখো, শেখ মোহাম্মদ দুলেরা যার মৃত্যু হয়েছে, তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে সে তার চিকিৎসালয়ে যাচ্ছিল। সেই সময় রাস্তায় জমা জল, সেই জমা জল পার করে দিতে বলে এক রিক্সা চালক মোহাম্মদ আলাউদ্দিনকে। কিন্তু আলাউদ্দিন তাতে রাজি হয়নি এবং তাকে বারবার অন্য রিক্সা নিতে বলে এবং তারপরেই তাদের দুজনের মধ্যে শুরু হয় বচসা এবং সেই বচসা হাতাহাতিতে গড়ায়। দুলেরাকে ছুরি দিয়ে আঘাত করে আলাউদ্দিন এবং সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। পরবর্তীকালে আলাউদ্দিন প্রায় 2 ঘন্টা পলাতক হয়। পরবর্তীকালে আলাউদ্দিনকে গ্রেপ্তার করে গোলাবাড়ি থানার পুলিশ এবং আলাউদ্দিন এবং জিজ্ঞাসাবাদ করে যেটি পাওয়া গেছে, এই দুলেরা প্রথমে যখন এই আলাউদ্দিন যে এলাকার স্কুলের শিশুদের নিয়ে যাতায়াত করছিল, সেই স্কুলের ডিউটি ছিল, সেই কারণে দুলেরার কথা মতো সে যেতে রাজি হয়নি এবং তারপরে সেই দুলেরা তাকে মারধর করে। এই জায়গায় তোমার থেকে একটু জানার চেষ্টা করব, এই যে রিকশা চালক যিনি এভাবে ছুরির কোপ মেরেছেন, তার আগে কোনো অসামাজিক কাজের অভিযোগ ওনার বিরুদ্ধে রয়েছে? কারণ হঠাৎ করে তিনি সঙ্গে ছুরি রাখলেন, তারপর যাত্রীকে সেই ছুরির কোপ মারলেন। একেবারে প্রথম প্রাথমিকভাবে সেই প্রশ্নটাই উঠে এসেছিল। পরবর্তীকালে এই আলাউদ্দিনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং যে দুলেরা তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি যেটা জানতে পারে পুলিশ, এই আলাউদ্দিনের যে ছুরি চালিয়েছে, সেই ছুরিটা ছিল কিন্তু মোহাম্মদ দুলেরার হাতে, অর্থাৎ মৃত দুলেরা তার কাছেই ছিল এই ছুরি। এই প্রথম ছুরি বার করেছিল রিক্সা চালককে মারার জন্য। সেই ছুরি হাতাহাতি ধস্তাধস্তি, সেই ছুরি কেড়েই নিজের প্রাণ বাঁচাতেই কার্যত ছুরির আঘাত মারে দুলেরাকে, তারপরে লুটিয়ে পড়ে। তবে আলাউদ্দিন নয়, দুলেরার বিরুদ্ধে এর আগে একাধিক অসামাজিকমূলক কাজকর্মে যে অভিযোগ রয়েছে বিভিন্ন থানায়। প্রিয়াঙ্কা, বেশ। नीचे पानी लगा हुआ था, इसलिए वो रिक्शा वाला को मतलब रोके थे। तो रिक्शा वाला नशा किया हुआ था, उसको बोले ना कि आगे छोड़ देने भाई, वो उसको उल्टा सुल्टा बकने लगा। मेरा हस्बैंड भी उसको बोला कि मारेंगे ज़्यादा हमको बकेगा। तो उतना में दूसरा रिक्शा आया ना, तो मेरा हस्बैंड उसमें चला गया। उसको चलते रिक्शा में चाकू मार के भागा वो। হাওড়ার পর এবার আমাদের নজর রাখতেই হচ্ছে দেগঙ্গার দিকে, কারণ সেখানে শালা ত্রিশূলে বিদ্ধ হয়েছেন জামাইবাবু। ত্রিশূল দিয়ে জামাইবাবুকে আঘাত শালার, এবং যে অভিযোগটা সামনে উঠে আসছে, ত্রিশূল দিয়ে জামাইবাবুকে খুনের চেষ্টা করেন শালায়। বারাসাত হাসপাতালে ভর্তি রয়েছেন জামাইবাবু। গ্রেফতার অভিযুক্ত সুভাষ পাড়ুই। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি জিয়াউলের থেকে একবার জানার চেষ্টা করব, জিয়াউল, কি এমন ঘটেছিল যে শালা তিনি ত্রিশূল নিয়ে জামাইবাবুকে আঘাত করলেন? তবে তার আগে জানার চেষ্টা করব, যিনি ভর্তি রয়েছেন তিনি কেমন আছেন এখন? তা দেখো, আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বিশ্বনাথপুর, পরবর্তীকালে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে যেটা খবর, তার অবস্থা স্থিতিশীল। মূলত একেবারে পুকুর পাড়ে বসেছিল মদের আসর, সেই মদের আসর থেকে অশ্লীল ভাষায় গালাগালি করা হচ্ছিল এবং এই যে গালাগালি করছিল তার কিন্তু প্রতিবাদ করে জামাইবাবু। এখানেই ক্ষিপ্ত হয়ে শালাবাবু একেবারে সেখান থেকে শিবলিঙ্গের পাশে থাকা যে ত্রিশূল, সেই ত্রিশূল নিয়ে সরাসরি জামাইবাবুর বুকে গেঁথে দিলেন এবং রক্তাক্ত অবস্থায় সেখান থেকে হাসপাতালে ভর্তি হলেন। এই মুহূর্তে সেখানে চিকিৎসাধীন। কিন্তু যেভাবে একেবারে শুধুমাত্র প্রতিবাদ, মদ খাওয়ার প্রতিবাদ এবং অশ্লীল ভাষায় গালাগালি, এইটাই তার তিনি বলছিলেন যে এইভাবে এলাকার পাড়ার মধ্যে এগুলো না করাই উচিত। কিন্তু সেখানেই শালাবাবু ক্ষিপ্ত একেবারে সরাসরি জামাইবাবুর উপরে হামলা করলেন এবং প্রাণ ভয়ে বাঁচাতে একটি বাড়ি থেকে আশ্রয় নেন। সেই বাড়িটিও ভাঙচুর করে এতটাই ক্ষিপ্ত হয়ে তখন প্রতিবাদ করাটাই তার কাল হয়ে যায়। অর্থাৎ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে দেওঙ্গা থানায় অভিযোগ দায়ের করে দেওঙ্গা থানা পুলিশ। সেখানে ইতিমধ্যে সুভাষ পাড়ুই, অর্থাৎ শালাবাবুর নাম সুভাষ পাড়ুই, গ্রেপ্তার করেছে। ফলে যেভাবে একেবারে মদের আসরে প্রতিবাদ এবং সেই প্রতিবাদের ফলে জামাইবাবু আর কি শালার হাতে আক্রান্ত হলেন জামাইবাবু, আহত। এমনি এই অবস্থায় হাসপাতালে ভর্তি। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে শালাবাবু সুভাষ পাড়ুইকে। বেশ।
কজন বসে এখানে মদ খাচ্ছিল, তর্ক বিতর্ক করতে করতেই এখন ত্রিশূল, ওখানে পুকুর ধারে একটা ত্রিশূল কোথাও ছিল, সেই ত্রিশূলটা নিয়ে আমার ছোট বোনের বুকে মেরেছে। পেশেন্টের পরিস্থিতি সেরকম ভালো না। আর এবার আমরা নজর রাখবো ব্যারাকপুরের দিকে, কারণ গতকালই আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে পুজো কমিটির এক সদস্যের মৃত্যু ঘিরে অভিযোগ ওঠে। পার্থ চৌধুরীর মৃত্যুতে অভিযোগ ওঠে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। তবে পার্থ চৌধুরীর মৃত্যুতে একটি সিসি ক্যামেরা ফুটেজ সামনে আসে ব্যারাকপুর পুলিশের তরফ থেকে, এবং সেই সিসি ক্যামেরার ফুটেজে ঠিক কি জানা যায় প্রতিনিধি অরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি অরুণের কাছে একবার জানবো। অরুণ, পার্থ চৌধুরীর মৃত্যুতে যেমন অভিযোগ উঠছিল স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে এবং সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে পুলিশের প্রাথমিক তদন্তে? দেখো, পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে কিন্তু ব্যারাকপুর 12 নম্বর ওয়ার্ডে একটা ক্লাবে মিটিং হচ্ছিল। সেই মিটিংয়ে ঘরের ভিতরে প্রচণ্ড গণ্ডগোল হয়। সে সময় পার্থ চৌধুরী সেখান দিয়ে যাচ্ছিলেন, তার ওয়াইফ তার ভেতরে ছিল। তাদের মধ্যে ভিতরে বিবস্ত্র ঝামেলা হওয়ার পরে পার্থ সেখানে ঢোকে, কিন্তু তার স্ত্রী দাবি করেছিলেন যে তার স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে এবং তার ফলে তার স্বামীর মৃত্যু হয়েছে। কিন্তু আজ সকালে কিন্তু পুলিশ অন্য কথা বলছে। পুলিশ এলাকা থেকে সিসি ক্যামেরার ফুটেজ তিনি সংগ্রহ করেছে। সেই ফুটেজে দেখা যাচ্ছে তিনি অটো রিক্সা করে বাড়ির সামনে গিয়ে লাফ দিয়ে গিয়ে তিনি অটো থেকে পড়ে যান এবং সেখানে তিনি মাথা লাগে এবং তাকে বারাকপুর বিএন বসু হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা হয়। এই ঘটনায় কিন্তু যে টানাপোড়েন তৈরি হয়েছে, পরিবার বলছে একরকম, পরিবার কিছুতেই মানতে রাজি নন। গতকাল আমাদের কাছে তার স্ত্রী কাঁদতে বলেছিলেন যে তার স্বামীকে কিন্তু মেরে ফেলা হয়েছে, কারণ তিনি বাইরে ছিলেন, তাকে ভেতর থেকে বেরোতে দেওয়া হচ্ছিল না। এবং তাই কিন্তু অভিযোগ তিনি কালকেও করেছেন এবং তার পরিবার আজকেও এই একই অভিযোগ করছে যে তারা বেরোতে চাইছিলেন, তার স্বামী অসুস্থ তিনি ভেতর থেকে জানতে পেরেছিলেন। বাইরে অনেক লোকজন ছিল, কেন তারা সাথে তারা হসপিটালে নিয়ে গেল না, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন তুলেছে পরিবার। কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে একটা সিসি ফুটেজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, দেখানো হচ্ছে যে সেই ব্যক্তি যে পার্থবাবু তিনি অটো রিক্সা করে এসে ঠিক তার বাড়ির সামনে নাপ দিয়ে গিয়ে তিনি পড়ে যান। এই ছবি যেমন আমাদের কাছে এসছে, তেমনি পরিবার কিন্তু দাবি হচ্ছে তিনি তার স্ত্রী যখন ভেতরে ছিলেন, বাইরে কিন্তু অনেক লোক দাঁড়ানো ছিল। তাহলে কি পুলিশের তরফ থেকে কার্যত স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ধাক্কায় নয়, পড়ে গিয়ে মৃত্যু হয়েছে পার্থ চৌধুরীর মৃত্যুতে কাউন্সিলরকে কাঠগড়ায় তোলে মৃতের পরিবার। ওরা পুজোটা দখল করতে চায়। মৌসুমী মুখার্জি অবশ্যই মারামারি করেছে, একটা মানুষকে মেরে ফেলে দিয়েছে। হ্যাঁ, সব সময় উনি বসেছিলেন, সব সময় কাউন্সিলর সব সময় ওখানে উপস্থিত। হ্যাঁ, আমরা ভেতরে ছিলাম, আমরা বাইরে বেরোতে পারিনি, আমাদের বাইরে বেরোতে দেওয়া হচ্ছিল না। আমি ক্লাবের ভেতরে ছিলাম, আমার হাজবেন্ড তো বাইরে ছিল। যদিও বৈঠক চলাকালীন মারপিট ও ধাক্কাধাক্কির অভিযোগ অস্বীকার করেছেন ব্যারাকপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মুখোপাধ্যায়। দেখুন, মৃত্যুটা খুবই দুঃখজনক। মৃত্যুটা যেটা হয়েছে, ও ওই পাশ থেকে টোটো করে এসে যারা দেখেছে তাদের কাছে শোনা, ও বাড়ি পর্যন্ত গেছে, ওখানে নামতে গিয়ে নাকি ও অসুস্থ হয়ে পড়েছে। না, ও ভেতরে আসেনি। তাহলে মৃত্যুটা হলো কি করে? মৃত্যুটা তো আমি বলতে পারবো, বিএন বলতে হসপিটালে নিয়ে যে ওনারা বলেছেন যে স্ট্রোক হয়ে নাকি মারা গেছেন। ইতিমধ্যেই পুলিশ কমিশনার দাবি করেছেন ধাক্কায় নয়, পড়ে গিয়ে মৃত্যু হয়েছে পার্থ চৌধুরীর। একটি সিসি ক্যামেরা ফুটেজও প্রকাশ করেছে ব্যারাকপুর কমিশনারেট। আর এবার আমরা নজর রাখবো জামুরিয়ার দিকে। সেখানে শাসক দলের নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সামনে উঠে আসছে। ইসিএল এর বরাদপ্রাপ্ত সংস্থার কাছে তোলাবাজির অভিযোগ কার বিরুদ্ধে? না, শাসক দলের নেতার বিরুদ্ধে উঠে আসছে সেই তোলাবাজির অভিযোগ। ঠিক কি অভিযোগ করছেন আগে শোনা যাক। ওনার সাথে ব্যক্তিগত কথা বললাম যে দাদা আপনি কেন এটা বন্ধ করছেন, এটা লিগেলি, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের মাল, এটা কোনো কেমিক্যাল নয়। তখন উনি বললেন যে পার ট্রাক তোমাকে 5,000 টাকা করে লাগবে, তোমার কোম্পানিকে বলে দাও, তবে গাড়ি চলবে, গাড়ি চলবে। তো আমিও তো মামলা করবো। প্রদীপ সিং এর ভয়ে আমার প্ল্যান্টের কোনো ড্রাইভার আসছে না, কেউ কাজ করতে চাইছে না। প্রতিনিধি দীপক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি দীপকের কাছে একবার জানার চেষ্টা করি। দীপক, আমরা শুনলাম অভিযোগকারী ওনার বক্তব্য, অসীম চক্রবর্তী, ওনার বক্তব্য তো শোনা গেল, কিন্তু যার বিরুদ্ধে এই অভিযোগ, অর্থাৎ তোলাবাজির যে অভিযোগ যার বিরুদ্ধে উঠে আসছে, তার কি বক্তব্য?
দেখো, একেবারে তোলাবাজির কথা কিন্তু অস্বীকার করেছে জামুরিয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ উদীপ সিং। তার পাল্টা দাবি হচ্ছে কি দূষণ ছড়াচ্ছে এলাকায় ওই বেসরকারি সংস্থা যারা ইসিএল থেকে বরাদ পেয়েছে, সেই সংস্থা কাজ করতে গিয়ে দূষণ ছড়াচ্ছে আশেপাশে গ্রামে। তার প্রতিবাদ করতে গেছিলাম, কিন্তু বেসরকারি সংস্থার দাবি কি লরি পিছু 50,000 টাকা দাবি করা হয়েছে, 5,000 টাকা দাবি করা হয়েছে। টাকা না দেওয়াতে লরি চালকদেরকে মারধর করা হচ্ছে। তারা আতঙ্কিত রয়েছে, এই পরিবেশে তারা এইখানে কাজ চালিয়ে যেতে পারবে না, এমনটাই তারা জানিয়েছে। কিন্তু এই সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে উদীপ সিং। যদিও গোটা ঘটনার খোঁজ খবর নিয়েছেন স্থানীয় বিধায়ক হরেরাম সিং এবং জেলা নেতৃত্বকে পুরো বিষয়টি জানিয়েছেন। ইতিমধ্যেই তৃণমূলের জেলা নেতৃত্ব গোটা বিষয়টিকে নিয়ে তদন্ত শুরু করেছে। একদিকে যেমন পুলিশের সঙ্গে কথা বলছে, ইসিএল এর সঙ্গে কথা বলছে, বরাত পাওয়া সংস্থার সঙ্গে কথা বলছে এবং অভিযুক্ত যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার সঙ্গে কথা বলে পরে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে জেলা দল। বেশ, মিথ্যা মামলায় ফাঁসানোর পাল্টা অভিযোগ পঞ্চায়েত কর্তার, অভিযোগকারীর বিরুদ্ধে মানহানির মামলারও হুঁশিয়ারি। ছাই একটা কোম্পানি কেমিক্যাল ডাস্ট, যেটা নিয়ে খুবই মানুষের অসুবিধা হয়েছিল, তার আমরা প্রতিবাদ করেছিলাম। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমার দল শাস্তি দেখ, আমার উপর মামলা হোক, আমি মেনে নেব। কিন্তু যদি আমি কোনো অপরাধ না করে থাকি, আমাকে ধমকি দেওয়া হয়, আমাকে যদি চমকায়, আমাকে যদি ভয় দেখানো হয়, আরে ভয় করনেওয়ালা আমি ছিল না। আর এই নিয়েই চলছে রাজনৈতিক চাপানুতর। তৃণমূল কংগ্রেসে এটা চলবে। তৃণমূল কংগ্রেসে যদি স্বাধীনভাবে কেউ বলার চেষ্টা করে, অন্যায়ের প্রতিবাদ করে, তার বিরুদ্ধে মামলা হবে। এবার ওকে সিদ্ধান্ত নিতে হবে যে সে অন্যায় বরদাস্ত করে আবার চুপচাপ তাদের সঙ্গে মাথা নিচু করে থাকবে, না এখন যে কথা বলেছে সে সাহস দেখাতে পারবে যে না ঠিক আছে, যাই হয়ে যাক না কেন আমি অন্যায়ের সঙ্গে আপোষ করবো না। এটা তো ওকে ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, উনি বলেছেন, তো আমি তো বলছি কি আমি ইনকোয়ারি করবো, জামুরিয়া ওসি সাহেব কথা করবো, কি ব্যাপার আছে। আর এবার আমরা নজর রাখবো মহিষাদলের দিকে। সেখানে রাজবাড়ির দেবোত্তর জমি বেদখল হয়ে যাচ্ছে। রাজবাড়ির হেরিটেজ সম্পত্তি দখলের অভিযোগ সামনে উঠে আসছে। মদন গোপাল জিউর মন্দির, রঙ্গিবাসন প্যালেস, আম বাগান, সাহেব দিঘি, দুর্গা মণ্ডপ, বিভিন্ন জায়গায় এবং রাজগড়ে সেখানেরও বহু এলাকার জমি দখল হয়ে যাচ্ছে। কি অভিযোগ করছেন স্থানীয়রা, শোনা যাক আগে। আইনানুগতভাবে ওরা করতে পারে না। আমি জিজ্ঞাসা করেছিলাম আমাদের মাননীয় প্রধান মহাশয়কে, বলে না আমাদের কোনো পারমিশন দিইনি, উইদাউট পারমিশনে কাজ হচ্ছে, যে যা পাচ্ছে করছে, আইনের পথে হাঁটবে, যে কোনো সময় ভেঙে দেওয়া হতে পারে। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুজিতের থেকে একটু জানার চেষ্টা করি। সুজিত, রাজ পরিবারের একাংশই অভিযোগ করছেন জমি এভাবে বেদখল হয়ে যাচ্ছে, সেখানে তৈরি হচ্ছে পাকা বাড়ি, তৈরি হচ্ছে হোটেল, রেস্তোরাঁ। কাদের মদতে হচ্ছে? কাদের মদতে হচ্ছে প্রিয়াঙ্কা, এই প্রশ্ন কিন্তু মহিষাদলে এখন ঘোরাফেরা করছে। সেখানে কিন্তু প্রশাসনকে যেমন কাঠগড়ায় দাঁড় করাচ্ছে মানুষজন, একই সঙ্গে রাজ পরিবারের একাংশকেও কিন্তু দায়ী করছেন। কারণ রাজবাড়ি মানে কিন্তু তুমি যা সচরাচর দেখো, মহিষাদলে কিন্তু ভৌগোলিকভাবে রাজবাড়ির যে চারিদিকে পরিখা ঘেরা এবং সেই পরিখা ঘিরে রেখেছে যে রাজবাড়িকে, তার পরিখার মধ্যে একেবারে এলাকার চত্বরেই চলছে এই জমি বেদখলের খেলা, যেখানে কিনা অভিযুক্ত হিসাবে রাজবাড়ির একাংশকেও দায়ী করছেন এলাকার মানুষজন। কেন না, রাজবাড়ির ভেতরে খুঁটি পুঁতে জায়গা দখল চলছে, নির্মাণ কাজ চলছে, হোটেল তৈরি হয়ে যাচ্ছে, তারপরেও কিছু জানি না রাজবাড়ি কর্তৃপক্ষ বললেও প্রিয়াঙ্কা সেটা পুরোপুরি মেনে নিতে পারছেন না এলাকার মানুষ। কিন্তু তারা সাফাই দিচ্ছেন রাজবাড়ি কর্তৃপক্ষ, কিন্তু এত কিছু যে হচ্ছে তারা কি ব্যবস্থা নিচ্ছে, প্রশাসনই বা কেন বসে আছে? প্রিয়াঙ্কা, যখনই আমরা নিউজ 18 বাংলায় এই খবর বারে বারে করেছি আগে, তখনই দেখেছি প্রশাসন টনক নড়ে, তারা প্রশাসনিক একটা প্রতিনিধি দল পাঠায় এবং তারা জমি মাপার চেষ্টা করে, দেখার চেষ্টা করে, ওই পর্যন্ত, তখন চুপচাপ হয়ে যায়। কিন্তু আবার যে কেসেই, অর্থাৎ কিনা আবারও জমি মাফিয়ারা সক্রিয় হয়ে ওঠে এবং জমি দখল চলে, বেদখল চলে, দেবোত্তর সম্পত্তি রাজ পরিবারের বেদখল হয়ে যাচ্ছে, হাত বদল হয়ে যাচ্ছে এবং তা নিয়ে কিন্তু সরব মহিষাদলের মানুষ এবং তারা চাইছেন পর্যটনের সমূহ যে সম্ভাবনা রয়েছে সেই মহিষাদলে কেন এ ধরনের জমি কেনা বেচা হবে এবং সেটা রাজবাড়ির ভেতরেই হচ্ছে প্রিয়াঙ্কা।
এবং গত 1.5 বছরে এই জমি দখলের রমরমা আরো বেড়ে গেছে বলে অভিযোগ উঠছে, আর এই নিয়েই সরব শাসক বিরোধী সকলেই। একটা ঐতিহাসিক জায়গা এবং একটা রাজবাড়ি কয়েকদিনের মধ্যেই বিভিন্ন জায়গা হস্তান্তর হয়ে সেখানে পাকা বাড়ি উঠছে, এবং আমরা খোঁজে দেখলাম যে এই হস্তান্তর দেবত্ব সম্পত্তি হস্তান্তর হচ্ছে একটা অন্য জায়গায় জমির বিনিময় দিয়ে, এবং সেখানেও কিছু আর্থিক লেনদেন হচ্ছে, এবং সেই আর্থিক লেনদেন একটা প্রভাবশালীর মাধ্যমে যাচ্ছে। মহিষাদলের ব্লক প্রশাসন, থানা প্রশাসন, ভূমি দপ্তর এবং রেজিস্ট্রি দপ্তর কীভাবে জমি হস্তান্তর করছে এরা নিশ্চুপ আছে। এখানে এমন একজন প্রভাবশালী আছেন যার ভয়ে কিন্তু এরা নিশ্চুপ আছেন মনে করি। তত্ত্ব যেখানে সেখানে বড় বড় বিল্ডিং, যেখানে সেখানে প্রাচীর দিয়ে ঘেরা, বুঝতে পারছি না এগুলো কার নির্দেশে কীভাবে হচ্ছে। তার রাজবাড়ির দিক থেকে হচ্ছে না, সরকারের দিক থেকে জায়গাতে হচ্ছে, কাদের মাধ্যমে হচ্ছে, কারাই অনুমতি দিচ্ছেন, এটা অবশ্যই হওয়া বাঞ্ছনীয় নয় বলে মনে হয়। যদিও এর দায় এড়িয়ে গিয়েছে রাজ পরিবারের সদস্যরা। 95 একর যে জায়গার মধ্যে কিছু জায়গা ওয়েস্ট হয়েছে, কিছু জায়গা আমাদের আছে, তো সেই জায়গাগুলো কোনটা কে দখল করছে, কোনটা রাজবাড়ির জায়গা, কোনটা জবরদখল হচ্ছে, সেই জায়গার তথ্য তো আমাদের কাছে সেই বই নেই, সেটা প্রশাসনকে দেখা উচিত। তাহলে ওগুলো যারা ঘেরছে ওদের বিরুদ্ধে সেটা প্রশাসনকে আটকানো উচিত, সেটা কথা বলা উচিত আমাদের সঙ্গে এসে। ঠিকঠাক করে বিক্রি হোক, মানুষ আসুক, রাজবাড়িতে থাকা অনেকে ইচ্ছে থাকে, থাকতেই পারে মানুষের ইচ্ছে। আমরা দেখলাম জমি দখল নিয়ে শাসক বিরোধী তরজা চলছে, তবে এবার একটু গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে নজিরবিহীন একটি ঘটনা ঘটেছে। দেখুন, পড়ুয়ারা হাতের ডেপুটেশন নিয়ে হাঁটছে, কেন জানেন? ফেল করেছে এবং আবার পুনরায় পরীক্ষা নিতে হবে তার দাবিতে। ভাবুন একবার, অবাক হয়ে যাওয়ার এক দাবি। ফেল করেও তাদের নাকি আবার পরীক্ষা নিতে হবে, এমনটাই দাবি অকৃতকার্যদের। পরীক্ষার আগে সিলেবাস অবিলম্বে শেষ করতে হবে। পরীক্ষা নেওয়া মানছি না, মানবো না। এই পরীক্ষার আগে অবিলম্বে সিলেবাস শেষ করতে হবে। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সেবকের থেকে একবার সরাসরি জানার চেষ্টা করি। সেবক, যে ছবি আমরা দেখলাম, অনেক পড়ুয়া রয়েছেন, কতজন পড়ুয়া অকৃতকার্য হয়েছেন এবং যারা পাশ করেছেন, অর্থাৎ মাত্র 3% পড়ুয়া, তারা এই দাবি কি আদৌ মানবেন? কারণ তারা তো কঠোর পরিশ্রম করে পাশ করেছেন, আর যারা অকৃতকার্য হয়েছে তারা দাবি করছে যে পুনরায় পরীক্ষা নেওয়া হোক। ছাত্রছাত্রীদের 75% অথবা মক টেস্ট নিতে হবে। একদমই, দেখো প্রিয়ঙ্কা, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে এবার নজিরবিহীন খারাপ ফল, যে নিয়ে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। এবার তোমাকে যেটা জানাবো যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই 3 জেলার 25টি কলেজে স্নাতক স্তরের প্রথম সেমিস্টার পরীক্ষা হয়েছিল। সদ্য ফল প্রকাশ হয়েছে এবং ফল প্রকাশে দেখা যাচ্ছে নতুন শিক্ষানীতি চালুর পরে এইটাই হলো প্রথম সেমিস্টার, এবং এখানে দেখা যাচ্ছে যে মাত্র 3% ছাত্রছাত্রী যারা সব বিষয়ে 40%-এর বেশি নম্বর পেয়েছেন, অর্থাৎ তাদের দ্বিতীয় সেমিস্টারের সমস্যা নেই। কিন্তু বাকি যে ছাত্রছাত্রী তাদের মধ্যে 7,000 যারা অকৃতকার্য, তারা ফেল করেছেন। এই সংখ্যা 7,000 প্রচুর সংখ্যা। আর আরো অনেক ছাত্রছাত্রী আছে যাদের সংখ্যা আরো 28,000, যে 28,000 এক বা একাধিক বিষয়ে 40%-এর কম নম্বর পেয়েছে, এবং নতুন শিক্ষানীতি অনুযায়ী তাদেরকে নতুন করে পরীক্ষা দিতে হবে এইসব বিষয়ে। দ্বিতীয় সেমিস্টারে তারা পড়তে পারবেন, সুযোগ পাবেন, কিন্তু প্রথম সেমিস্টারের এই সব বিষয়গুলি তাদেরকে ক্লিয়ার করতে হবে। ফলে কিন্তু মাথায় হাত পড়ুয়াদের। আর এ নিয়েই আজকে মালদহে একাধিক কলেজের পড়ুয়ারা হাজির হয়ে গেলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। তারা বলছেন যেভাবে খাতা দেখা হয়েছে তারা সন্তুষ্ট না, এত কম ফল, এত কম নম্বর তাদের পাওয়ার কথা না। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় জানাচ্ছে তদন্ত কমিটি কি রিপোর্ট দেন তা দেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আর পড়ুয়ারা বলছে একাধিক বিষয়ে তারা রিভিউ করতে পান, সেই সুযোগ দিতে হবে। একেবারে আমাদের ফার্স্ট সেমিস্টারে সবাই ছাত্রকে ফেল করা হয়েছে, ঠিক আছে, 1500 যে মেয়ে মানে পরীক্ষা দিয়েছে সবার 22 এসছে, এটা কখনো সম্ভব? প্রাপ্য নাম্বার আমরা পাইনি, কেউ পাইনি, অনেক স্টুডেন্টদের ফেল করানো হয়েছে। কি দাবি? আমাদের দাবি হলো আমাদের প্রাপ্য নাম্বার দেওয়া উচিত আমাদের সবাইকে। আমরা তো দাবি করছি আমাদেরকে পাস করে দেওয়া হোক বা প্রাপ্য নাম্বার দেওয়া হোক, এটুকুই আমরা চাই। এক্ষেত্রে নতুন কার্যক্রম আমাদের এখানে এনইপির যেটা আমরা লাগু করেছি ইউজিসি যে গাইডলাইন অনুযায়ী, আমি বলবো যে এটা
খারাপই হয়েছে। অন্যান্য যত সেমিস্টারগুলোতে আমরা যে ধরনের আশা ফলাফল মানে যেটা আশা করি তার থেকে এটা খারাপই হয়েছে। কেন এই ধরনের রেজাল্টটা হলো সেটা নিয়ে বিশ্ববিদ্যালয় অলরেডি এটা উদ্বিগ্ন এবং একটি তদন্ত কমিটি আমাদের এখানে তৈরি হয়েছে। এটা তারা কারণ অনুসন্ধান করবেন এবং আমি আশা করছি যে তারা এই কারণটাকে খুঁজে বের করতে পারবে। একদিকে আমরা একটা ছবি দেখলাম, পড়ুয়ারা তারা রাস্তায় নেমেছেন কেন? যাতে পুনরায় পরীক্ষা নেওয়া হোক, তারা অকৃতকার্য। অন্যদিকে আরো একটি পড়ুয়াদের ছবি আপনাদেরকে দেখাবো, যারা গাছের তলায় বসে ক্লাস করছে। কেন জানেন? ছবিটা আগে দেখুন আপনারা। এই যে ছবি আপনারা দেখছেন, এটা কোনো পরিত্যক্ত বাড়ির ছবি নয়, এটি একটি ক্লাসরুমের ছবি। বেহাল দশার ক্লাসরুমে দেখুন কিভাবে ছাদের চাঙড় ভেঙে পড়ছে। বিপজ্জনক একটি ছবি। আর এখানেই কিনা ক্লাস করবেন পড়ুয়ারা, তার বদলে তাদের কোথায় ক্লাস করতে হচ্ছে দেখুন। গাছের তলায় ক্লাস বসেছে, ক্লাস বাঙ্ক করে নয়, গাছের তলায় বসে কিন্তু পড়ুয়ারা মন দিয়ে পড়াশোনা করছেন। প্রতিনিধি শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি শরদিন্দুর থেকে একটু জানার চেষ্টা করি। শরদিন্দু, যে ছবি আমরা দেখলাম অত্যন্ত ভয়ঙ্কর এক ছবি, যখন তখন ঘটে যেতে পারে বড়সড় বিপদ। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কি কোনো পদক্ষেপ বা কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং এই স্কুলে কতজন পড়ুয়া পড়ে? দেখো, এই যে ভাতারের খুলনা বানেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়, এখানে ক্লাসরুমের থেকে এখন হচ্ছে এই বর্ষাতেও গাছের তলা অনেক নিরাপদ, কারণ যে কোনো সময় এই বিল্ডিং ধসে পড়তে পারে, আর তা হলে কিন্তু অনেক ছাত্রের একসঙ্গে প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারে। তাই শিক্ষকরা মনে করছেন যে এই ভগ্নপ্রায় ক্লাসরুম, যেখান থেকে প্রতিনিয়ত চাঙড় ধসে পড়ছে, সেখানে ক্লাস করানো নিরাপদ নয়। তাই এই বর্ষা বা এত যে দাবদাহ গেল গরম, সেই উপেক্ষা করে ছাত্ররা কিন্তু গাছতলাতেই তাদেরকে পড়তে হচ্ছে, এবং যেদিন বৃষ্টি হচ্ছে সেদিন কার্যত তাদের ছুটি হয়ে যাচ্ছে। কারণ নতুন দুটো ঘর রয়েছে, সেই ঘরে একবারে শিশু শ্রেণী থেকে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 তারা বসে। 123 জন একটা ঘরে বসে, তার ফলে একবারে স্থান সংকুলান হয় না, ফলে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীকে গাছতলাতেই পড়তে হয়। এবং স্কুল কর্তৃপক্ষের তরফে জেলা প্রশাসনের কাছে একাধিকবার জানানো হয়েছে, লিখিত আবেদন জানানো হয়েছে যে অবিলম্বে স্কুল ঘরের প্রয়োজন, স্কুলে মানে পড়ুয়া পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এই বিপজ্জনক বিল্ডিং ভেঙে ফেলে সেখানে নতুন বিল্ডিং তৈরি করা প্রয়োজন। এবং আমরা এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সঙ্গে কথা বলেছি। শিক্ষা সংসদের সভাপতি তিনিও জানিয়েছেন যে তারা পরিদর্শন করেছেন, তারা অবগত রয়েছেন, এবং সত্যিই যে স্কুলটার এরকম ভগ্ন দশা, অবিলম্বে সেখানে কাজ করা উচিত, তারাও মানছেন। এ ব্যাপারে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা হচ্ছে, শীঘ্রই একেবারে অবিলম্বে তো সেই কাজ করা উচিত, যাতে পড়ুয়ারা একটি সুরক্ষিত জায়গায় পড়াশোনা করতে পারে। আমাদের একটি বিল্ডিং পুরনো হয়ে গেছে এবং তার দিকে ছাদ পড়ে যাচ্ছে। গাছতলায় ক্লাস করছি এবং হঠাৎ করে যদি বৃষ্টি নামে তখন আমরা ভিজে যেতে পারি এবং আমাদের বইপত্র ভিজে যেতে পারি। আমরা চাই যে সেই বিল্ডিংটি নতুন করে হোক এবং আমরা সেইখানে সুস্থভাবে ক্লাস করতে পারি। স্কুলটির অবস্থা খুবই খারাপ, বড় বড় ফাটল হয়ে গিয়েছে, ভেঙে পড়ে যাচ্ছে। তার জন্যে ছেলেমেয়েরা গাছতলায় ক্লাস করছে। যাতে স্কুলটা ভালোভাবে তৈরি করা হয় সেরকম ব্যবস্থা নেওয়াটাই ভালো। ক্লাস করতে পারছে না, বৃষ্টিতে ভিজছে। পুরনো যে আমাদের মানে ক্লাসরুম রয়েছে, ক্লাসরুমগুলো একদম ভগ্নপ্রায় দশা। বিল্ডিংয়ের সমস্ত চ্যাঙ্গর ট্যাঙ্গর সব ভেঙে ভেঙে পড়ছে। ক্লাস চলছে গাছতলায়। আজকের দিনে গাছতলায় ক্লাস, এটা সত্যি ভাবা যায় না। প্রশাসনের কাছে আবেদন রাখবো, পুরনো মানে শ্রেণীকক্ষগুলোকে ভেঙে দিয়ে নতুনভাবে আবার যাতে শ্রেণীকক্ষ তৈরি করা যায়। বিষয়টা একটু টপমোস্ট প্রায়োরিটি নিয়ে আমরা দেখছি। ডিপিএসসির তরফ থেকে আমরা ওখানে গিয়েও ছিলাম দেখতে। 4-5টা ঘর সেটাকে ভাঙার জন্য ওনারা আবেদন করেছেন। আমাদের রিপোর্টটা দিলেই আমরা ওটাকে ছেড়ে দেবো, অর্থাৎ ডিমোলিশ করার আমরা ব্যবস্থা করে দেবো, অনুমতি দিয়ে দেবো। আমাদেরও নজর থাকবে কতদিনে খোলা আকাশের নিচে নয়, বানেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ারা গিয়ে ক্লাস করতে পারে। আরো একটি ছবি আপনাদেরকে দেখাবো, আরো একটি স্কুলের ছবি আপনাদের দেখায়, যেখানে ক্লাসরুম, সেখানে বর্ষাকালে জল ঢুকে যায়। দেখুন, জলমগ্ন স্কুল চত্বর।
শুধু তো স্কুল চত্বরের নয়, স্কুলের ভেতরের ছবিটাও এবার আপনাদের দেখায়। দেখুন স্কুলের ভেতরের ছবিটা দেখুন, পড়ুয়ারা বসে রয়েছে এবং মেঝেতে জল জমে রয়েছে, জলে ভাসছে ক্লাসরুম, একেবারে জল থই থই করছে। স্কুলের বাইরেও যেমন জলমগ্ন পরিস্থিতি, স্কুলের ভিতরে অর্থাৎ ক্লাসরুমের মধ্যেও জলে ভাসছে ক্লাসরুম। প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শুভঙ্করের থেকে একটু জানার চেষ্টা করি। শুভঙ্কর, স্কুলের এমন দুর্দশা কেন, কত দিন ধরে এরকম পরিস্থিতি স্কুলের? হ্যাঁ দেখো, কোচবিহার কলাবাগান হাই স্কুল এটা কোচবিহার শহরের 3 নম্বর ওয়ার্ডে অবস্থিত। এই এলাকার কোচবিহার শহরের পাশাপাশি খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের একটা বড় অংশের ছাত্রছাত্রী এই স্কুলে পড়াশোনা করে, কিন্তু এই স্কুলের চারপাশে যে নিকাশি ব্যবস্থা, সেই নিকাশি ব্যবস্থা একেবারেই বেহাল, যার ফলে বৃষ্টির সময় সেই স্কুলের জল বেরোতে পারে না, এমনকি আশেপাশের জলও স্কুল ক্যাম্পাসে স্কুল গ্রাউন্ডে ঢুকে পড়ে। এর ফলে যখন একটু ভারী বৃষ্টি হয় তখন স্কুলের মাঠের জল ক্লাসরুমে ঢুকে পড়ে। বাধ্য হয়ে স্কুলের শিক্ষকরা সেই নিচতলার ক্লাসরুম দোতলায় স্থানান্তরিত করে, কিন্তু তাতেও সমস্যা, তাতেও যে জটিলতা দেখা দিয়েছে যে ক্লাসের যে ছাদ আছে সেই ছাদ চুইয়ে জল পড়ে, অর্থাৎ একাধিক ক্লাসে জলমগ্ন হয়ে পড়ে ভারী বৃষ্টিতে, ফলে সেই জলের মধ্যেই ছাত্রছাত্রীদের ক্লাস করতে হয়। এটা কিন্তু এবছর না, গত কয়েক বছর ধরেই এই পরিস্থিতি চলছে, যার ফলে বিপাকে পড়ছেন ছাত্রছাত্রীরা। মাঝে মধ্যে ছাত্রছাত্রীরা শিক্ষকদের কাছে অভিযোগ জানালেও তাদের কিছু করার থাকে না, বাধ্য হয়ে শিক্ষা দপ্তরের কাছে তারা অভিযোগ জানিয়েছে। শিক্ষকরা যেটা জানিয়েছেন, দ্রুত সমস্যা সমাধানের দাবি পড়ুয়া থেকে শিক্ষকদের। ক্লাসে জল ঢুকে যায়, আমরা ক্লাস করতে পারি না, নিচের ক্লাসরুমে অনেক জল হয়ে যায়, তার জন্য সব ক্লাসরুম ক্লাসগুলোকে উপরে নিয়ে আসা হয়, যেন খুব অসুবিধা হয়। আমাদের বর্ষাকাল আসলে প্রতি বছর এইভাবে আমরা ক্লাস করতে পারি না। স্কুলের ক্লাসরুমগুলোতে খুবই জলে পরিপূর্ণ হয়েছে, তার ফলে আমাদের ক্লাস করতে খুবই অসুবিধা হয়, যার ফলে আমাদের স্কুলও বন্ধ দিতে হয় সবসময়। বর্ষার সময়টাতে আমরা এই সমস্যাটা প্রতিবারই ফেস করি। রাস্তায় জল হয়ে যায়, মাঠে জল হয়ে যায়। এপ্রিলের শেষের দিক থেকে প্রায় ডিসেম্বর অবধি ব্যবহারের উপযোগী থাকে না, ঘরগুলোতে জল ঢুকে যায়। এবার উপরের ঘরগুলোতে আমরা ক্লাসের ব্যবস্থা করেছি, নিচের প্রায় 8-10টা ঘর ব্যবহারের অনুপযোগী এখন, কিন্তু উপরেও একটা ঘরে ছাদের জোড়া যেখানে হয়েছে জয়েন্ট, ওই জয়েন্টের দিয়ে জল পড়ে এবং ঘরটাতে জল থাকে। সত্যি পড়ুয়াদের কত ভোগান্তি বলুন তো। কলাবাগান হাই স্কুলের ছবিটা আমরা দেখলাম, আরো একটি ছবি আপনাদেরকে দেখাবো ডোমকল, সেখানেও স্কুল চত্বরে জল জমে বিপত্তি। দেখুন জলমগ্ন স্কুল আর পড়ুয়ারা কিভাবে যাচ্ছে দেখুন। অল্প বৃষ্টিতেই স্কুল চত্বরে এভাবেই জল জমে যায়, ফলে বর্ষা পড়তেই জলমগ্ন গড়াইমারি প্রাথমিক বিদ্যালয় চত্বর। একেবারে জল থই থই স্কুল চত্বর। দেখুন খালি পায়ে পড়ুয়ারা, পায়ে জুতো পর্যন্ত পরতে পারছে না, যদি জুতো ভিজে যায়। খালি পায়ে এভাবেই ক্লাসরুমে তারা যায়। স্কুলের সামনে একেবারে জলমগ্ন অবস্থা। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রণবের থেকে একটু জানার চেষ্টা করি। প্রণব, স্কুলের এরকম অবস্থা কতদিন ধরে? স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রকার ব্যবস্থা বা কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে? না দেখো, এই অব্যবস্থা কিন্তু দীর্ঘদিনের, এবং স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছেন তিনি কিন্তু দাবি করেছেন যে এই অব্যবস্থার জন্য যাতে দ্রুত সমাধান হয়, সেই কারণে কিন্তু প্রতিটা সরকারি দপ্তর থেকে আরম্ভ করে যে এসআই অব স্কুল সেখানেও তিনি গিয়েছেন, কিন্তু কোনোরকমভাবে সদুত্তর পাননি বা পরিস্থিতি কিন্তু কোনোরকমভাবে ঠিক হয়নি। এবং এবারও তোমার কয়েকদিন যে টানা বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু জল জমে যায় গড়াইমারি যে প্রাথমিক বিদ্যালয় আছে, এবং সেই বৃষ্টির মধ্যে সেই জমা জলের মধ্যেই কিন্তু ছাত্ররা মিড ডে মিল খাচ্ছে, তারা শৌচাগার যাচ্ছে বা খাবারের জল খেতে গেলে সেই জলের মধ্যে দিয়েই কিন্তু সেই পচা জল, সেই জলের মধ্যে দিয়েই কিন্তু যেতে হচ্ছে, এবং তার ফলে ছাত্র সংখ্যাও কমে যাচ্ছে। এবং প্রধান যদিও যিনি রয়েছেন গড়াইমারি পঞ্চায়েতের প্রধান, তিনি কিন্তু বলছেন যে পূর্ত দপ্তর যেহেতু যে রাস্তাটা স্কুলের পাশ দিয়ে সেই রাস্তাটা উঁচু হয়ে গিয়েছে, সেই কারণে স্কুলের যে মাঠ, তোমার স্কুলের যে মাঠ, সেই মাঠে কিন্তু জল জমে গিয়ে যাওয়ার ফলে জল বেরোনোর জায়গা নেই, এবং আশেপাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেই সমস্ত বাড়িরও জল কিন্তু এই যেহেতু ডোবার মতন গর্তের মতন হয়ে গেছে স্কুলের মাঠের জায়গাটা, সেই কারণে কিন্তু সেইখানে
ওখানেই জলগুলো জমে থাকে এবং এই কারণে কিন্তু প্রধান বলছে যে পূর্ত দপ্তর থেকে এই ড্রেন বা নিকাশি নালাটা তৈরি করে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা করেনি। কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করা হবে এবং তারপরে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন। জলের মধ্যে ছাত্রছাত্রীদের অনেকটাই অসুবিধা, ওরা স্কুলে আসতে অসুবিধা, ছাত্র উপস্থিতির হার কম, পড়ে যাচ্ছে, আমরা ছুটি দিয়ে দিচ্ছি। কাদার মধ্যে মিড ডে মিল খেতে অসুবিধা, লাইন করে দাঁড়াতে পারছে না কোথাও, বৃষ্টি হয়ে তো আসা যাওয়ার অবস্থায়ও নেই, ক্লাসরুম কাদা কাদা হয়ে যাচ্ছে, বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে এর মধ্যে। আমরা তো রান্না করছি 20 বছর ধরে, তার মধ্যে এই 3-4 বছরে মানে এইদিকে ড্রেন হয়ে গেছে, কি হয়েছে জানিনি, পানি বের হয় না, পানি এইখানেই থাকে। আর এইবার তো একটু কমই আছে, এত দূর পানি, আমরা ওর মধ্যে ঢুকে পানির মধ্যে রান্না করি, আর এটা ঘা হয়ে যায়, পড়ে যায়, কাপড় চোপড়ে কাদা হয়ে যায়। আমার বিদ্যালয়ে যারা আগে শিক্ষক শিক্ষিকা আছেন ওনাদের কাছে আমার শোনা যে এই স্কুলের সমস্যা প্রায় 10 থেকে 12 বছর ধরে। ডোমকল সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আমি লিখিত বিষয়টা মানে জানিয়েছিলাম, তারপরে ওনার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা উনি গ্রহণ করেননি। গড়াইমারি জিপির প্রধান হাসানুজ্জামান ওরফে মন্টু সাহেব, ওনাকেও আমি বিষয়টা মৌখিক জানিয়েছি। উনি আমাকে আশ্বস্ত করেছেন যে পঞ্চায়েতের বিশেষ করে 100 দিন বা যে কোনো প্রকল্পের মাধ্যম দিয়ে যদি সম্ভব হয় তাহলে এখানে মাটি তুলে অন্তত পঠন পাঠন যাতে বিঘ্নিত নয় সেই বিষয়ে উনি আমাকে আশ্বস্ত করেছেন। ড্রেন করে দিলেই আমাদের সমস্যাটা মিটে যাওয়ার কথা। ওখানে উল্টো দিকে নদী আছে, সেই নদী অবধি অলরেডি টেন্ডারও কমপ্লিট হয়ে আছে। ওখানে পাকা রাস্তার কাজ হয় পিডাব্লিউডির তরফ থেকে, তাতে পিডাব্লিউডির অফিসাররা আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমার সঙ্গে যোগাযোগ করে বলে দাদা ড্রেনটা একটু স্টপ রাখা ভালো, কারণ আমরা রাস্তার পেজটা একটু বাড়াবো। তার কারণে আমরা ড্রেনটা একটু পিছিয়ে গেলাম, নাহলে এই বর্ষার আগেই ওই জলের ব্যবস্থাটা আমরা করতে পারতাম। আমরা দেখলাম ভারী বৃষ্টির জেরে বিভিন্ন জায়গায় স্কুল চত্বর জলমগ্ন পরিস্থিতি। অন্যদিকে একটু জলপাইগুড়ির দিকে নজর রাখি। আমরা গতকাল দেখিয়েছিলাম যে করলার জলে ভেসে যায় জলপাইগুড়ি শহরের 25 নম্বর ওয়ার্ড, যেখানে বিস্তীর্ণ পরিবার, প্রায় 300টি পরিবার জলে ভেসে গিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। গতকালই এই খবর আমরা দেখিয়েছিলাম। ত্রাণ শিবিরে আশ্রয় নেন প্রায় 300 পরিবার। 25 নম্বর ওয়ার্ড, জলপাইগুড়ি শহরের 25 নম্বর ওয়ার্ডের 300টি পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নেয়। তবে জলপাইগুড়িতে বৃষ্টির পরিস্থিতি এখন কিছুটা স্বস্তি, কারণ শনিবার বিকেলের পর থেকে আর ভারী বৃষ্টি হচ্ছে না। প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রকির থেকে একটু জানার চেষ্টা করি। রকি, শনিবার বিকেলবেলার পর থেকে তো আর ভারী বৃষ্টি হচ্ছে না, একটু স্বস্তির খবর। তাহলে কি এবার যে 300টি পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিলেন তাদের এবার ঘরে ফেরার পালা? প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখতে চাইবো সমতলে বৃষ্টি কমে গিয়েছে, যার ফলে কিন্তু জলপাইগুড়ি জেলার যে পৌরসভার এলাকায় জল জমে গিয়েছিল, যার ফলে 300টি পরিবার কিন্তু ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিল। বৃষ্টি থামার সাথে সাথে সেই জলস্তর কিন্তু কমতে শুরু করেছে, যার ফলে কিন্তু সেই ত্রাণ শিবির থেকে এলাকার বাসিন্দারা ধীরে ধীরে কিন্তু তাদের যে আসল বাড়ি সেখানে যেতে শুরু করেছে এবং তারা সেই জল কমে যাওয়ায় কিন্তু কিছুটা স্বস্তিতে রয়েছে, কারণ তাদের যাবতীয় জিনিসপত্র এবং সবকিছুই কিন্তু সেখানে ফেলে এসেছিলেন, যার ফলে কিন্তু তারা চিন্তায় ছিলেন। এর পাশাপাশি তোমাকে বলে রাখতে চাইবো সমতলে বৃষ্টি কমলেও ভুটান পাহাড় এবং সিকিম পাহাড়কে অবিরাম বৃষ্টি চলছে, যার ফলে কিন্তু রুদ্র রূপ নিয়েছে তিস্তা মালবাজার মহকুমার অন্তর্গত টোটগাঁও এলাকায়। এর আগে আমরা দেখিয়েছি পূর্ব যে টোটগাঁও রয়েছে সেখানে কিন্তু তিস্তার ভাঙন শুরু হয়েছিল এবং সেখান থেকে 55টি পরিবার কিন্তু ইতিমধ্যে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে এবং সেখানকার মানুষ কিন্তু ইতিমধ্যে ঘর বাড়ি ভেঙে নিয়ে অন্যত্র সরতে শুরু করেছে। তার পাশাপাশি চিন্তার বিষয় যেটা রয়েছে, পশ্চিম টোটগাঁওয়ের দিকে এবার তিস্তা খাবা বসিয়েছে। আস্তে আস্তে কিন্তু তিস্তা এবার পশ্চিম টোটগাঁওয়ের দিকে আসতে শুরু করেছে এবং ভাঙন শুরু হয়েছে তিস্তা নদীতে, যাতে দুশ্চিন্তায় সেই গ্রামের বাসিন্দারা বৃষ্টি বাড়লে সমস্ত টোটগাঁও ভেসে যেতে পারে তিস্তার জলে, এমনটাই আশঙ্কা করছে। একেবারে। আর এবার নজর রাখবো আমরা তুফানগঞ্জের দিকে। সেখানে লাগাতার বৃষ্টিতে আতঙ্কিত তুফানগঞ্জবাসী। রাইডাকে জল নামলেও রয়েছে আতঙ্ক, ভাঙনের আতঙ্ক রয়েছে। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে অব্যাহত ভাঙন। প্রশাসন থেকে ফ্লাড সেন্টারে স্থানীয়দের থাকার ব্যবস্থা ও খাবার ব্যবস্থা করা হয়েছে। বোল্ডার দিয়ে ভাঙন না আটকালে গোটা বাঁধ নদীর গর্ভে চলে যাবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। আর এবার আলিপুরদুয়ারের দিকে নজর রাখবো। আলিপুরদুয়ার, সেখানে বাঁধ ভেঙে বিপত্তি। গদাধর নদীর বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা।
গদাধর নদীর জলে ভাসছে একাধিক গ্রাম। জলমগ্ন আলিপুরদুয়ারের ভাটিবায়ারি ভোরাগাড়ি গ্রাম। প্লাবনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 200 পরিবার। এলাকা পরিদর্শনে বিধায়ক। আর অন্যদিকে রোজ আপনাদেরকে দেখাচ্ছি টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়ের কি পরিস্থিতি রোজ আপনাদেরকে দেখাচ্ছি। একাধিক জায়গায়